আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি, ভৌত রাশি এবং ভৌত রাশির ভিতরে কী কী আছে, কিছু মৌলিক রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিমাপের একক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক। আমরা একটু বইয়ে চলে যাব। পরিমাপের একক, ইউনিটস অফ মেজারমেন্টস। এই এককগুলো পরিমাপ কত সেটি সুনির্দিষ্টভাবে ঘোষণা করা আছে। অর্থাৎ আমরা যে পরিমাপের এককগুলো গত ক্লাসে পড়েছি বা দেখেছি, এগুলোর কিন্তু সুনির্দিষ্ট কিছু পরিমাপ আছে যার ভিত্তিতে এগুলোর মান নির্ণয় করা হয়েছে। যেমন শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে 1 মিটার। তাহলে কত বলেছে যে শূন্য মাধ্যমে 1 মিটার কাকে বলে, তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারো যে দৈর্ঘ্যের একক মিটার, 1 মিটার কাকে বলে। 1 কিলোগ্রাম এর এককটি ধরা হয়েছে ফ্রান্সের একটা নির্দিষ্ট ভবনে রাখা প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি 3.9 সেন্টিমিটার উচ্চতা। কতটুকু উচ্চতা? 3.9 সেন্টিমিটার উচ্চতা আর ব্যাসের একটা নির্দিষ্ট ভরকে। তাহলে 1 কিলোগ্রামকে কি কাকে বলা হয়? 1 কিলোগ্রাম যে ফ্রান্সের একটা নির্দিষ্ট ভবনে রাখা প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি 3.9 সেন্টিমিটার উচ্চতা আর ব্যাসের একটা নির্দিষ্ট ভর। বিজ্ঞানীরা এই ভরটিকে কিছুদিনের মধ্যেই অন্যভাবে ব্যাখ্যা করবেন, যারা নির্দিষ্ট দেশে রাখা একটি নির্দিষ্ট ভরের উপরে আর কারো নির্ভর করতে না হয়। সিজিয়াম 133 পরমাণুর 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের পরিমাণটা কিন্তু এখান থেকে এসেছে। 1 সেকেন্ড কাকে বলে এই সংখ্যাটা কিন্তু এখান থেকে দাগিয়ে নিতে পারো। পানির ত্রৈধবিন্দু, দেখো কথাটা কি, পানির ত্রৈধবিন্দু অর্থাৎ ত্রৈধ মানে কি তিনটি বিন্দু। দেখো এখানে ব্যাখ্যা করেছে ট্রিপল পয়েন্ট, মানে 3টা পয়েন্ট হবে। ত্রৈধবিন্দু বলতে বুঝিয়েছে পানির 3টি অবস্থা, কঠিন, তরল এবং বাষ্পীয় অবস্থা। এই জন্য এখানে ট্রিপল পয়েন্ট বলা হচ্ছে। এই তাপমাত্রাকে 273.16 দিয়ে যদি ভাগ করা হয়, 273.16 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে যেই তাপমাত্রা পাওয়া যায় সেটি হচ্ছে 1 কেলভিন। তাহলে পানির ত্রৈধবিন্দুকে আমরা বুঝতে পেরেছি। অ্যাম্পিয়ারের এককটি মোটামুটি জটিল। পাশাপাশি দুটো তারের ভেতর দিয়ে, পাশাপাশি কয়টি তার? দুটো তারের ভেতর দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহ করলে তারা একে অন্যকে আকর্ষণ করবে। পাশাপাশি দুটো তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে একে অপরকে কিন্তু আকর্ষণ করবে। যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হলে 1 মিটার দূরত্বে রাখা, অর্থাৎ দূরত্বটা হবে কত? 1 মিটার। পাশাপাশি দুটি তারের দূরত্ব হবে 1 মিটার এবং এই অবস্থায় যদি প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করে এবং তাদের আকর্ষণ বলের পরিমাণটা হবে 2 × 10⁻⁷, তবে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সংখ্যা কিন্তু তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারো। ধরে নেওয়া হচ্ছে তারটির দৈর্ঘ্য অসীম, প্রস্থ হচ্ছে বৃত্তাকার এবং এত ছোট যে সেটা আমরা ধর্তব্যের মাঝে আনবো না। তোমরা শুনে খুশি হবে যে এটাকে আরো সহজভাবে ব্যাখ্যা করার পরিকল্পনা করা হচ্ছে। দেখো এখানে একটি চার্ট দেখানো হয়েছে, একটি টেবিল দেখানো হয়েছে যে অনেক বড় থেকে ছোট সময় আমরা কিভাবে পরিমাপ করব। এখানে সময়ের কিছু উদাহরণ দেওয়া আছে বা নমুনা দেওয়া আছে। বিগ ব্যাং এর সময়, বিগ ব্যাং এর সময় কত? 4 × 10⁻17 কত সেকেন্ড। ডাইনোসর ধ্বংসের সময় 2 × 10⁻14 সেকেন্ড। মানুষের জন্ম 8 × 10⁻12 সেকেন্ড। একদিন = 9 × 10⁻4 সেকেন্ড। মানুষের হৃদস্পন্দন হচ্ছে 1 সেকেন্ড। মিওনের আয়ু 2 × 10⁻⁻6 সেকেন্ড। স্পন্দনকাল, সবুজ আলোর স্পন্দনকাল হচ্ছে 2 × 10⁻⁻15 সেকেন্ড। স্পন্দনকাল 1 মেগাভোল্ট গামারে, মানে একটা তেজস্ক্রিয় রশ্মির স্পন্দনকাল 4 × 10⁻21। এরপরে যে কথাটি বলা হয়েছে যে 0.12 কিলোগ্রামে যে কয়টি কার্বন 12 পরমাণু থাকে, অর্থাৎ কার্বনে যে 12 পরমাণুর আইসোটোপ থাকবে যেখানে, সেই সংখ্যক মৌলিক কণা, অনুপরমাণু বা আয়ন যে কোনো একটা কিছু হতে পারে, এর সমান পদার্থ হচ্ছে 1 মোল। 1 মোল কাকে বলে এই সংখ্যাটা এখান থেকে দাগিয়ে নিবে। 1 ক্যান্ডেলার একটি সম্ভবত বোঝানোর জন্য সবচেয়ে জটিল। কোনো আলোর উৎস থেকে যদি 1 স্টেরেডিয়ান একটা ঘনকোণের পরিমাণ
1 ওয়াটের 683 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতায় পৌঁছায়, তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে 1 ক্যান্ডেলা। 1 ক্যান্ডেলা কাকে বলে? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, এবং 1 ক্যান্ডেলা কাকে বলে তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারবে। দেখো এখানে যে বিষয়গুলো আলোচনা করেছে সেগুলো কিন্তু আমরা যে মৌলিক এককগুলো সম্পর্কে জেনেছি, প্রত্যেকটির সংজ্ঞা বা প্রত্যেকটি পরিমাণ আমরা কি করে নির্ণয় করেছি সংজ্ঞার মধ্যে কিন্তু সেটি উল্লেখ করে দেওয়া আছে। তবে যে কোনো আলোর উৎস ব্যবহার করা যাবে না, সেটি হতে হবে সেকেন্ডে 540 × 10⁻12 বার কম্পনরত কোনো আলো। দূরত্ব, ভর বা সময়ের বেলায় সেগুলো অনেক ছোট থেকে শুরু করে অনেক বড় হতে পারে। তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য অনেক বড় থেকে শুরু করে অনেক ছোট কিছু দূরত্ব, ভর এবং সময়ের কিছু উদাহরণ টেবিলে আমি এখানে দেখানো হয়েছে। তোমরা টেবিলগুলো খুঁটিয়ে দেখো, অনুভব করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। 7টি এককে আনুষ্ঠানিকভাবে তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হলো। কেউ আশা করো না যে এটা তোমাদের মনে থাকবে, মনে রাখার প্রয়োজন নেই। দেখো তোমাদের বই কিন্তু বলেই দিয়েছে মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু তোমার বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য কিংবা হচ্ছে এই বিষয়ে যদি তুমি সূক্ষ্মভাবে জ্ঞান লাভ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই আলোচ্য বিষয়গুলো কিন্তু তোমাদের দরকার। তবে 1 মিটার বলতে কতটুকু দূরত্ব বোঝায়, বা 1 কেজি ভর কতটুকু, 1 সেকেন্ড সময় কতটুকু, 1 ডিগ্রি কেলভিন তাপমাত্রা কতটুকু উত্তপ্ত, 1 অ্যাম্পিয়ার কারেন্ট কতখানি, 1 মোল পদার্থ বলতে কি বোঝায়, বা 1 ক্যান্ডেলা কতখানি আলো, সেটা সম্পর্কে তোমাদের একটা বাস্তব ধারণা থাকা উচিত। আর এই কারণেই কিন্তু এই এককগুলো নিয়ে কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করেছে। বাস্তব ধারণাটা দেওয়ার চেষ্টা করার জন্য দেখো তোমাদের কিছু বিষয়কে হচ্ছে অনুভব করতে হবে। যেমন দৈনন্দিন জীবনে স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটা মোটামুটি 1 মিটার। দেখো এটা তোমাদের জাস্ট একটা নর্মাল সেন্স যে একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, মাটি থেকে তার পেট পর্যন্ত দূরত্বটা কত হবে? 1 মিটার। 1 লিটার পানির বোতলে কিংবা 4 গ্লাসে যেটুকু পানি থাকে তার ভর হচ্ছে 1 কেজির কাছাকাছি। এভাবে আমরা 1 কেজি কিন্তু বাসায় বসে মেপে নিতে পারি। 1001, এই 3টি শব্দ বলতে যেটুকু সময় লাগে 1001, যেটুকু সময় লাগে সেটা হচ্ছে 1 সেকেন্ড। তোমরা ঘড়ির সাথে মিলিয়ে দেখতে পারো যে 1001 বলবে, ঘড়ির সাথে মিলাবে যে 1 সেকেন্ড হচ্ছে কিনা। আসলে বলা যেতে পারে 3টা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। মোবাইল ফোন 5 ভোল্টের কাছাকাছি চার্জ করা হয়, তাই এখানে খরচ হবে 5 ওয়াট। এই ভোল্ট এবং ওয়াট সম্পর্কে আমরা সামনের অধ্যায়ে আলোচনা করব। যদি বাসার লাইট ফ্যান ফ্রিজে 220 ভোল্টের কিছুতে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়, তখন কিন্তু খরচ হবে 220 ওয়াট। ঠিক এই যে এই পরিমাণটা, এটা কিন্তু আমরা আমাদের যে সামনে যে বিদ্যুতের যে অধ্যায়গুলো আছে, তড়িতের যে অধ্যায়গুলো, সেখানে কিন্তু আমরা পাবো এবং সেখানে আলোচনা করব। হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করি, তোমাদের কম বেশি সবারই জ্বর আসে, বা ফ্যামিলির কারো যদি জ্বর আসে, তুমি হাত দিয়ে অনুভব করবে যে তার জ্বরটা বেশি না কম সেটা কিন্তু বলতে পারবে, এবং তাপমাত্রা কতটুকু বেড়েছে সেটা কিন্তু পরিমাপ করতে পারবে। কিভাবে? 1 কেলভিন বেড়েছে, এভাবে কিন্তু তুমি বলতে পারো বা পরিমাপ করতে পারো। মোলটা অনুভব করার জন্য একটু কঠিন। বলা যেতে পারে একটা বড় চামচের 1 চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে। এখন চামচটা কিরকম হবে বলেছে, একটা বড় চামচের 1 চামচ, যে কোনো একটা বড় চামচের 1 চামচ, 1 কাপ পানিতে 10 মোল পানি থাকে। তাহলে দেখো 1 কাপ পানিতে 10 মোল পানি থাকে। তুমি কিন্তু এভাবে বাসায় 1 কাপ পানি নিতে পারো এবং মনে মনে ভাবতে পারো যে এখানে কতটুকু পানি আছে, 10 মোল। 1 চামচ পানি নেবে, এখানে কতটুকু পানি আছে, 1 মোল। এভাবে কিন্তু এই সেন্সগুলো তোমরা মনে রাখতে পারো। একটা মোমবাতির আলোকে মোটামুটি ভাবে 1 ক্যান্ডেলা বলা যায়। আমরা জানি দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। তাহলে মোমবাতি যখন আলো দিবে, আমরা মোমবাতি যখন জ্বালাবো, তখন কিন্তু বলতে পারি যে মোমবাতির আলোকে 1 ক্যান্ডেলা বলা যায়। দেখতেই পাচ্ছ এর কোনোটাই নিখুঁত পরিমাণ নয়, কিন্তু অনুভব করার জন্য সহজ। যদি এই পরিমাপ নিয়ে অভ্যস্ত হয়ে যাও, তাহলে ভবিষ্যতে কোনো একটা হিসাব করবে, তখন সেটা নিয়ে তোমাদের একটা মাত্রা জ্ঞান থাকবে। এরপরে আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ বা গুণিতক, প্রিফিক্স যেটাকে বলা হয়। বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য আমাদের নানা কিছু পরিমাপ করতে হয়। এটা আমরা জানি যে পরিমাপ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু নির্দিষ্ট উপাদান বা কোনো কিছু কী দিয়ে তৈরি, কতটুকু লেগেছে সেটা তৈরি করতে, সেটা কিন্তু আমরা জানতে পারবো না। কখনো আমাদের হয়তো গ্যালাক্সির দৈর্ঘ্য মাপতে হয়। গ্যালাক্সির দৈর্ঘ্য আমরা জানি 6 × 10⁻24। আবার কখনো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয়। দেখো গ্যালাক্সির দৈর্ঘ্য কিন্তু অনেক বড়, আবার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কিন্তু অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটাকে বলা হয়। দূরত্বের মাঝে এই বিশাল পার্থক্য মাপার জন্য সবসময় এক ধরনের
সংখ্যা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়। মানে আমরা এক ধরনের সংখ্যা ব্যবহার করে কিন্তু এর পরিমাণটা নির্ণয় করতে পারবো না। কিছু এই জন্য এসআই কিছু উপসর্গ বা গুণিতকের দরকার হয়। অর্থাৎ এই উপসর্গ বা গুণিতক কখন দরকার হয়? যখন অনেক বড় থেকে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম মাপ আমরা স্বাভাবিক যে মাপের যে পরিমাণগুলো আছে সেগুলো দিয়ে মাপতে পারবো না, তখন কিন্তু আমাদের এই উপসর্গ বা গুণিতকের প্রয়োজন পড়বে। এই গুণিতক থাকার কারণে একটা ছোট উপসর্গ লিখে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যাকে কিন্তু আমরা বোঝাতে পারবো। উপসর্গগুলো তোমাদের বইয়ে 1.05 টেবিলে কিন্তু দেখানো হয়েছে, তোমরা যদি লক্ষ্য করো তবে দেখতে পাবে। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো সব সময় ব্যবহার করে থাকি। দূরত্ব বোঝানোর জন্য 1000 মিটার না বলে 1 কিলোমিটার আমরা বলি। ক্যামেরার ছবির সাইজ বোঝানোর জন্য 10 লক্ষ বাইট না বলে আমরা 1 মেগাবাইট বলি। এই পরিমাণের কিছু কিছু বিষয় নিয়ে আমরা আগে থেকেই জানি যে আমরা যদি আমরা যে 6-7 আমরা পড়েছি গণিতে যে এই সম্পর্কে ডেসি সেন্টি মিলি ডেকা হেক্টো কিলো এর মাঝামাঝি যেটা অবস্থান করে সেটা হচ্ছে মিটার। তো এসআই ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গ কিন্তু এর থেকেও আরেকটু ধারণা আপডেটেড করেছে, মানে আরও এর থেকেও আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে এবং এই কিলো থেকেও আরও বড় অংশ আছে। এখানে দেখানো হয়েছে, দেখো, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা। আর এখানে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। তো এসআই ইউনিটে যে উপসর্গ বা গুণিতকগুলো ব্যবহৃত হয়েছে, যে ডেকার মান হয়েছে 10⁻1, হেক্টো 10⁻2, অর্থাৎ মিটার থেকে আমরা এটা সামনের দিকে যাব, মানে বেশি পরিমাণের দিকে যাব, এবং মিটার থেকে আমরা এটা কম পরিমাণের দিকে যাব। অর্থাৎ দেখো, ডেকা হচ্ছে 10⁻1, হেক্টো 10⁻2, কিলো 10 কিউব, অর্থাৎ 1 মিটার সমান সমান 10³ কিলোমিটার। তারপরে মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12, বেটা 10⁻15, এক্সা 10⁻18। আবার ডেসি সেন্টি মিলি, এখানে দেখো ডেসি 10⁻1, সেন্টি 10⁻2, মিলি 10⁻3, মাইক্রো হচ্ছে 10⁻6, ন্যানো 10⁻9, পিকো 10⁻12, ফেমটো 10⁻15, এটু 10⁻18। তো এগুলোকে যে সংকেত আকারে যেখানে লেখা হয় সেটা হচ্ছে এই চিহ্ন। মাইক্রো চিহ্নটা এভাবে লেখা হয়, ন্যানো এটা লেখা হয়। এইগুলোর সাথে তোমরা আগেই পরিচিত। তো আমরা এখানে এই চার্টটা দেখে আমরা বুঝতে পারলাম যে আসলে উপসর্গগুলো আমাদের দৈনন্দিন জীবনে কতটা কাজে লাগে। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাত্রা। মাত্রা বলতেই কেমন জানি মনে হচ্ছে যে আমরা ওই যে যখন সরায় সরায় পড়েছি যে উপরে মাত্রা দিয়েছি সেরকম, কিন্তু আসলে এই বিষয়টা সেটা না। পদার্থ বিজ্ঞানের ভাষায় মাত্রাটা কি আমরা একটু দেখে নিব। আমরা জেনে গেছি যে আমাদের চারপাশে অসংখ্য রাশি থাকলেও মাত্র 7টি একক দিয়ে কিন্তু এই রাশিগুলোকে পরিমাপ করা যায়। একটা রাশি কোনো একক দিয়ে প্রকাশ করা যায়, সেটি আমাদের জানতেই হয়। প্রায় সময় রাশিটি কোন 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 মৌলিক রাশি, যেমন দৈর্ঘ্য ইংলিশে আমরা জানি লেন্থ, এই জন্য দৈর্ঘ্যকে এল দিয়ে লেখা হয়। সময়ের হচ্ছে টাইম, এই জন্য এখানে টি লেখা হয়েছে। ভর হচ্ছে ম্যাস, এই জন্য এম লেখা হয়েছে। দিয়ে কীভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু জানা থাকতে হবে। একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলা হয়। তাহলে মাত্রাটা কাকে বলে? একটা রাশির ভিতরে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলা হয়। যেমন আমরা পরে দেখব, বল হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল। আমরা জানি যে বল এবং ভর এবং ত্বরণের গুণফলকে বল বলা হয়। ত্বরণ আবার সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, বেগ আবার সময়ের সাথে অবস্থান পরিবর্তনের হার। অর্থাৎ একটার মাধ্যমে কিন্তু আমরা আরেকটা পেয়েছি। অর্থাৎ বল একটি হচ্ছে লব্ধ রাশি, অর্থাৎ কতগুলো মৌলিক রাশিকে ব্যবহার করে কিন্তু আমরা বলকে পেয়েছি। তো এখানে বেগের মাত্রা দেখানো হয়েছে দূরত্ব বাই সময়। বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তো দূরত্বকে লেখা হয় এল, সময়কে টি, অর্থাৎ দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি। এটাকে যদি আমরা লিখি এভাবে, যে যেহেতু এটা ভাগ করা হয়েছে এল গুণন 1/t, তার মানে 1/t কে t⁻⁻1 আকারে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক একইভাবে ত্বরণের মাত্রা এল t⁻⁻2। আমরা এই বইয়ে যখনই নতুন একটি রাশিমালার কথা বলবো তার সাথে সাথেই মাত্রাটির কথা বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা বইয়ে যখনই দেখবে কোনো রাশি, চেষ্টা করবে যে কিভাবে এর মাত্রাটা নির্ণয় করা যায়। দেখো এখানে লিখেছে যে মাত্রাকে বোঝানোর জন্য ধরো বলের মাত্রা লিখবে, বল মানে কি ফোর্স, এফ। তাহলে বলের মাত্রাটা যখন লিখবে তখন এরকম ব্র্যাকেট দিয়ে লিখবে। এর অর্থ হচ্ছে যে এখানে লিখেছি আমরা বল, এবং এই আমাদের এই ডান দিকে যে অংশটা আছে এটা হচ্ছে বলের মাত্রা।
বলকে ক্যালকুলেশন করলে ভর ইন্টু ত্বরণ যখন আমরা করব তখন কিন্তু ভর এবং ত্বরণকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এই মাত্রাটা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা এই বলের মাত্রাটা কি করে mLT⁻²² হলো এটা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং শ্রেণী শিক্ষককে দেখাবে যে মিস বা টিচার আমরা এটা করেছি, হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে আসলে কি করে মাত্রাটা আমরা ব্যবহার করি। এরপর আসছে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত। এখানে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত লেখার জন্য কিছু পদ্ধতিকে অনুসরণ করা হয়েছে, এখন আমরা সেটা আলোচনা করব। কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা রেখে এককের সংকেতটি লিখতে হয়। বিষয়টা কীরকম হবে, যেমন আমরা লিখব 2.21 কেজি, তাহলে লিখতে হলে আমরা 2.21 লিখব এবং এখানে কেজি লিখেছি, হ্যাঁ, কিন্তু হচ্ছে ফাঁকা জায়গাটা লিখে একটি ফাঁকা জায়গা বা স্পেস লিখে এককের সংকেতটি লিখতে হবে। মানে কি, এখানে একটু স্পেস দিয়ে আমাকে লিখতে হবে, সাথে সাথে লেখা যাবে না। এখানে একটু স্পেস দিয়ে লেখা হচ্ছে 7.3 × 10⁻², তারপরে একটু ফাঁকা জায়গা দিয়ে এম স্কোয়ার বা মিটার স্কোয়ার লেখা হয়েছে 22 কেলভিন, ঠিক একইভাবে লেখা হয়েছে। শতকরা চিহ্ন পার্সেন্টেও কিন্তু একইভাবে, মানে জাস্ট আমরা কিভাবে লিখব এগুলো সেটা কিন্তু এখানে ইনস্ট্রাকশন সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যখন যাব এগুলো কিন্তু খুব কাজে লাগবে এবং এই সেন্সগুলো কিন্তু সেখানে দেওয়া নাই যে কিভাবে আমাদের লিখতে হবে। ডিগ্রিকে লিখতে হবে এভাবে, মানে সংখ্যার উপরে এরকম একটা জিরো, ছোটোর মতো জিরো চিহ্ন দিলে এটা তখন ডিগ্রি হয়ে যাবে। মিনিট লেখার জন্য সংখ্যার উপরে এরকম একটা ডট চিহ্ন দিতে হবে এবং সেকেন্ড লিখতে হলে সংখ্যার উপরে ডাবল ডট চিহ্ন দিতে হবে। লেখার সময় সংখ্যার উপর কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখতে হয় না, কিন্তু এগুলো লেখার সময় কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখতে হয় না, অর্থাৎ সংখ্যার উপরে এটা দিয়ে দিলেই হয়ে যাবে। 2 নম্বরে বলেছে গুণ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মক সূচক বা এই ধরনের যদি বাই চিহ্ন দেওয়া হয়, এটাকে আমরা বাই চিহ্ন বলি, যেমন মিটার পার সেকেন্ড কিংবা এই যে মিটার পার সেকেন্ড, একে এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে, এই দিয়ে প্রকাশ করা হয়। প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ, কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ নয়, প্রতীক কি গাণিতিক প্রকাশ, আমরা কেমিস্ট্রিতে পড়েছি, তাই তাদের সাথে কোনো জ্যোতি চিহ্ন বা ফুল স্টপ ব্যবহার করা হয় না। যেহেতু প্রতীক গাণিতিক প্রকাশ, এই জন্য এখানে ফুল স্টপ চিহ্ন ব্যবহার করার কোনো দরকার নেই। এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, যেমন মিটারের জন্য এম, সেকেন্ডের জন্য এস ইত্যাদি। তবে রাশির সংকেত লেখা হয় ইটালিক বা বাঁকা অক্ষরে। রাশি কিভাবে লেখা হয়, ইটালিক ফর্মে বা বাঁকা অক্ষরে, মানে এখানে আমরা সোজা লিখেছি, এখানে আমরা একটু অক্ষরটা একটু বেঁকে লিখবো। যেমন ভরের জন্য এম, এখানে বাঁকা লেখা হয়েছে, মিটারের জন্য এম কিন্তু এখানে সোজাভাবে লেখা হয়েছে, সেকেন্ডের জন্য এস কিন্তু সোজাভাবে লেখা হয়েছে, আবার বেগের জন্য ভি দেখো একটু বাঁকাভাবে লেখা হয়েছে। এককের সংকেত ছোট হাতের অক্ষরে লেখা হয়, যেমন হচ্ছে সেন্টিমিটার, সেকেন্ড, মোল, এগুলো কিন্তু ছোট হাতের অক্ষরে লেখা হয়। কখনো ভুলেও বড় হাতের অক্ষর দিবে না, তাহলে শিক্ষকরা চাইলে কিন্তু সেখানে তোমার নম্বরটি কেটে রাখতে পারে। তবে যেগুলো কোনো বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে সেখানে বড় হাতের অক্ষর, যেমন নিউটনের নাম অনুসারে বলের একক নিউটন নেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোনো কিছুর বল নির্ণয় করার পরে কিন্তু যে পরিমাণটা আমরা লিখবো সেখানে কিন্তু ক্যাপিটাল এন দিতে হবে। একাধিক অক্ষর হলে শুধু প্রথমটি বড় হাতের অক্ষর হবে, যেমন প্যাসকেলের নাম অনুসারে গৃহীত একক হচ্ছে পি। প্যাসকেলের নাম অনুসারে এই একক একাধিক হয়েছে বিধায় প্রথমটা বড়, পরেরটা ছোট হয়েছে। এককের উপসর্গ বলতে এখানে কেজিএম লিখেছে, মানে কিলোগ্রাম, গিগা, মেগা, এগুলো কি উপসর্গ। এককের MW হার্জ, মানে মিটার ওয়াট হার্জের সাথে কোনো ফাঁকা ছাড়া যুক্ত হবে, যেমন কিলোমিটার। আমরা কিলোমিটার যখন লিখি আমরা দেখেছি যে একসাথে কিন্তু KM লেখা হয়, গিগাওয়াট যখন লেখা হয় GW লেখা হয়, মেগা হার্জ যখন লেখা হয় তখন MHz, মানে হার্জের প্রতীক হচ্ছে HZ। কিলো 10 কিউব থেকে সব বড় উপসর্গ বড় হাতের হবে, অর্থাৎ কিলো থেকে যতগুলো আমরা সামনের দিকে যাব সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এককের সংকেতগুলো কখনো বহুবচনে হবে না, অর্থাৎ আমরা 20 কেজি বলবো, 20 কেজিস কখনো বলবো না, সবসময় 20 কেজি বলবো। বা অন্যান্য পরিমাণের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা এটাকে ব্যবহার করবো। কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে, খুব প্রয়োজন হলে সংখ্যা এবং এককের মাঝখানে লাইন ব্রেক দেওয়া যেতে পারে। কি বলেছে আবার লক্ষ্য করো, খুব প্রয়োজন হলে সংখ্যা বা এককের মাঝখানে লাইন ব্রেক দেওয়া যেতে পারে, তবে এক লাইনে লেখার চেষ্টা করাটাই ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা সব বিষয়গুলো মোটামুটিভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।